বিসমিল্লাহির রহমানির রহিম। ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির ধারাবাহিক যে লাইভ প্রোগ্রাম, সেই লাইভ প্রোগ্রামের আজকের আরো একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের যিনি অতিথি, ওনার মূল্যবান সময় দিয়েছেন। তো অতিথি সম্পর্কে নতুন করে বলার কিছু নাই, আমাদের সবার পরিচিত এবং প্রিয় মুখ, এবং আমি বলবো যে খুব বোল্ডলি যিনি কথা বলেন এবং অত্যন্ত গোছালোভাবে যে কোনো বিষয়ে সুন্দরভাবে জনগণের সামনে পারসেপশন গুলো পরিবেশন করতে পারেন, আমাদের সকলের পরিচিত প্রিয় মুখ এবং মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিনিয়োগকারী জনাব মনিরুল ইসলাম। জনাব মনিরুল ইসলাম, আজকের এই ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচিতে আপনার মূল্যবান সময় দিয়ে উপস্থিত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে সালাম জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ। পাশাপাশি আমার ডেস্টিনি 2000 লিমিটেডের যত বিনিয়োগকারী আছে তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ধন্যবাদ। তো আমরা আজকে যে আলোচনা করব, আলোচনার ক্ষেত্রে আমি প্রথমে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করতে চাই, আমি আজকে মূলত শিরোনামটা রেখেছি যে গতকাল অনুষ্ঠিত হয়ে যাওয়া ডেস্টিনির বোর্ড মিটিং সংক্রান্ত রিভিউ। যেহেতু আপনিও একজন বিনিয়োগকারী, আমিও একজন বিনিয়োগকারী হিসেবে আমি একটা সামারাইজ যদি আমার পক্ষ থেকে বলি, সেক্ষেত্রে হয়তো বা আপনার বক্তব্যটা দিতে আপনার সুবিধা হবে। তো আমি একটা ধারণা দিচ্ছি যে আমাদের ডেস্টিনির বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা কিন্তু 16 জন, আর এই 16 জনের সমন্বয়ে আমরা এতদিন বোর্ড মিটিং আমরা দেখেছি। কিন্তু গতকালকে আমরা অত্যন্ত আনন্দের একটা বিষয় দেখলাম যে এই বোর্ডের যারা আছেন তাদের সাথে সমন্বয় করার জন্য একটা অ্যাডমিনিস্ট্রেশনাল সেটআপও আস্তে আস্তে তৈরি হতে যাচ্ছে। যেমন সে ফর এক্সাম্পল, যেমন যখন ডেস্টিনির বিজনেসটা পরিচালিত হতো, পরিচালনা পর্ষদ একটা পক্ষ আর বিনিয়োগকারী বা ডিস্ট্রিবিউটর আরেকটা পক্ষ, এই উভয় পক্ষকে সার্ভিস দেওয়ার জন্য মাঝখানে কিন্তু 3500 কর্মকর্তা কর্মচারী ছিলেন, যেটাকে অ্যাডমিনিস্ট্রেশনাল সেটআপ বলা হয়। তো অ্যাডমিনিস্ট্রেশনাল সেটআপটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ মালিক পক্ষের সার্ভিস বিনিয়োগকারী পর্যন্ত পৌঁছানোর জন্য এবং বিনিয়োগকারীর ব্যাপারগুলো মালিক পক্ষের কাছে পৌঁছানোর জন্য। সে ফর এক্সাম্পল, ডিরেক্ট মানে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলের, অ্যাকাউন্টিং লেভেলের, মার্কেটিং লেভেলের অনেকগুলো প্রশাসনিক লেভেল ছিল। তো গতকালকে আপনিও নিশ্চয়ই দেখেছেন, এই বোর্ড মিটিং এর সময় তো আপনিও আলিসে ছিলেন। বোর্ড মেম্বারদের বাহিরেও কিন্তু বেশ কিছু স্টাফদেরকে আমরা দেখেছি যারা হয়তোবা অ্যাডমিনিস্ট্রেশনাল সেটআপে কাজ করে প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে যাচ্ছেন। এই যে হ্যাঁ ভাই, হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো সেদিনকে প্লিজ। আচ্ছা, এই জিনিসটা আমার কাছে অত্যন্ত মানে আনন্দের মনে হয়েছে এবং কাজ যে গতিশীল হচ্ছে তাতেও কিন্তু আমার কাছে প্রতীয়মান হচ্ছে বিষয়টা। তার উপর আরেকটা তথ্য পেলাম, দিয়ে আমি আপনার কাছে ফ্লোরে চলে যাব। আরেকটা তথ্য পেলাম যে সম্ভবত আগামী সপ্তাহেও আবার মিটিং, তার মানে আগে যেটা 15 দিনে বা 1 মাসে হতো, এখন এটা সপ্তাহের দিকে যাচ্ছে। তার মানে কাজের গতি যে বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু প্রমাণিত। তো কালকের লাইভ প্রোগ্রাম, কালকের যেই বোর্ড মিটিং, সেই বোর্ড মিটিংটা আপনি সরাসরি উপস্থিত থেকেই অবজার্ভ করেছেন। আলি সেন্টার তো আপনিও ছিলেন। তো এই সার্বিক পরিস্থিতি নিয়ে গতকালের মিটিং সংক্রান্ত আপনার কাছ থেকে একটি রিভিউ আশা করছি। ধন্যবাদ। বস, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ওই দিনকার মিটিং এর যে বিষয়বস্তুগুলো আছে এগুলো এত সহজভাবে আপনি উপস্থাপন করছেন যে সত্যি আমি 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 প্লিজড। সবচেয়ে মজার বিষয় হইলো যেটা আমি তো সাধারণত এই মিটিং মিসিং মানে বিশেষ করে এই সভা ইয়াগুলো আমি মিস করতে চাই না, কারণ কি অনেক কিছু জানা যায়, বোঝা যায়, আর এই কারণে আমি মাঝে মাঝে ওখানে হাজির হই। তবে আমার এই আগেকার যে মিটিং গুলোতে ছিল এবং ওই দিন যে গতকাল যে মিটিংটা হয়েছে, আমার সাথে ওই মিটিং এর সাথে এই মিটিং কিন্তু আরো বেশি ডেভেলপ মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এই কাজটা তো আরো পরে না হয় কিন্তু আরো আগে চলে আসছে। কারণ আপনি চিন্তা করে দেখেন যে যেখানে মাত্র 16 থেকে 19 জন লোক বোর্ড মিটিং করতো, সেখানে কিন্তু আপনার প্রতিটা সেক্টর, অ্যাকাউন্টস এর, আইনের, তারপরে আপনার বিভিন্ন অ্যাসেটের এবং যারা অভিজ্ঞ লোক আছে, আমার মনে দুজনকে আমার মনে হইলো যে তারা আগেও মানে ডেস্টিনির এই কাজের সাথে জড়িত ছিল, মেবি আমার ধারণা। হ্যাঁ, কারণ আমি তাদের ওই কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ আমার যতটুকু আমি আইডিয়া করে নিছি, আর আমি ঠিক কনফার্ম না, বাট আমার তাই মনে হয়। এবং সেখান থেকে আমি যেটা পরে বুঝলাম যে
আরেকজন আলাপ করলাম যে তারা কাজটাকে দ্রুত করার জন্য, দ্রুততার সহিত কাজগুলো সমাধান করার জন্য সাব কমিটি গঠন করতেছে, হ্যাঁ, যাতে কাজগুলো দ্রুত হয়। মানে একজনের মাথায় যদি বেশি বার্ডেন না পড়ে, মানে আমাদের 13 জনের মানে দায়িত্বটা যদি বেশি না পড়ে, এবং বেশি পড়লে হয়তো কাজ করতে সমস্যা হবে, এই কারণে একটা সাব কমিটি গঠন করে যাতে তাদের কাজগুলো, প্রেশারগুলো কমে যায় এবং কাজগুলো দ্রুত হয়। আমার খুব ভালো লাগছে কালকে মিটিংটা, আমার খুবই ভালো লাগছে কালকে মিটিং। এই তো আমি আগে বললাম না যে শুরু হয়ে গেছে। আমার তো মনে হয় খুব কম সময়ের ভিতরে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা দেখতে পাবো ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ। এই জিনিসটা আমাদের বর্তমান ডিস্ট্রিবিউটরদেরকে জানা দরকার আছে। এবং আমাদের জি জি ওখানে সিরাজ মনে হচ্ছে হ্যাঁ ছিল, তাদেরও জানা, এমন সেও যদি কারোর সাথে লাইভে করতে চায়, কথা বলতে চায়, সেও প্রশ্নের সম্মুখীন হবে, সেও বলুক যে আমরা যে ওই লাইভ টক শোতে যে মনিবের কাছ থেকে বা আপনার ঘুরানোর ভাইয়ের কাছে যে আলোচনাগুলো শুনছিলাম, আপনি তো আমাদের আপাতত গাইড করতেছেন, বলেন তো কথাগুলো কতটুক ঠিক কতটুক বেঠিক। আমার মনে হয় এই ধরনের আসছে যারা অন্যান্য বিনিয়োগকারীগণ, তারা এই জিনিসটা আমার মনে হয় তাদের ব্রেনে এই জিনিসটা নেওয়া উচিত। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। তো এটা একটা বিষয়। এবার আমি আরেকটা বিষয়ে যদি চলে যাই, আমার কাছে এই বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এটা আপনারও জানা দরকার এবং আমাদের বিনিয়োগকারীদেরও জানা দরকার আমি মনে করি। আমাদের কুমিল্লা জেলার বুড়িচং থানায় বন্দিশাহী কোল্ড স্টোরেজ নামে ১.৫ একর জায়গা, মানে ১৫০ শতক, ১.৫ একর জায়গার বলেন উপর কি? তাই নাকি? ১.৫ জি, আমি তো জানতাম ১.৫ না তো একর আগে। আচ্ছা আচ্ছা, কি বলেন তো, হ্যাঁ বিষয়টা কি খুব তো মজা, মানে আজব তো। জি, আমার ১.৫ ধারণার একর বাইরে থেকে জায়গা। আরো সম্পত্তি বাড়িতেছে, হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা, ওই কুমিল্লার বুড়িচংয়ে ১.৫ একর জায়গার উপর স্থাপনা সহ একটা কোল্ড স্টোরেজ আমরা কিনে নিয়েছিলাম ২০০৮ সালে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বুড়িচং সাব রেজিস্ট্রার অফিসে, যেটার দলিল নাম্বার হচ্ছে ৬৬৫১। তো এই যে সম্পদটা কেনা হয়েছিল, এই সম্পদের ভোগ দখল বা দেখভাল এতদিন আমরা করলেও মাসখানেক আগে কুমিল্লা বিভাগের সড়ক ও জনপথের যিনি নির্বাহী প্রকৌশলী, ওনার অফিস থেকে এই জায়গাটার উপর রেড নোটিশ লাগানো হয়েছিল। মানে জায়গাটাকে বলেন কি? আহ, হয়তোবা সরকারের অনুকূলে নিয়ে যাওয়ার একটা বিষয় ছিল। তো এই যে রেড নোটিশ লাগানো হয়, এই রেড নোটিশ লাগানোর পরপরই বর্তমান আমাদের বোর্ডের যে কোর্ট অ্যাপয়েন্টেড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, ওনার স্বাক্ষরিত একটা চিঠি উনি তো যখন হেড না, পাঠানো উনি তো হয়, হেড ছিলেন না, তাই উনি তো হেড। উনি আমাদের চেয়ারম্যান জনাব প্রশান্ত আচ্ছা। ভূষণ বড়ুয়া। তো হুম। উনার স্বাক্ষরিত চিঠিটা যখন পাঠানো হয় নির্বাহী প্রকৌশলী অফিসের বরাবর, তখন তারা ওই চিঠিটা রিসিভ করেছেন এবং আশা করি জিনিসটাকে স্থগিত করেছেন। তো আমি যে জিনিসটা বলতে তাই চাচ্ছি, নাকি? দেখেন, আমাদের যদি বোর্ড না হতো এবং আপনি তো আমাদের দলিল তো, যদি এই দলিল অফিসিয়ালি, নাম্বারটাও বাইর করে ফেলেছেন, সাবাস। জি, মানে আমাদের যদি এই বোর্ডটা না হতো এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত এই ব্যক্তিরা না থাকতেন, তাহলে দেখেন এই চিঠিটা আমাদের পক্ষ থেকে কে দিতেন? হয়তোবা ধরেন ভাই রফিকুল কে আমিন দিতে স্বাক্ষরিত। সেটা তো বিষয় না, কিন্তু সহজ হইতো না। জি, আমি একটু জাস্ট ১ মিনিটে আপনাকে একটু জিনিসটা বলি, তাহলে আপনি হয়তোবা বুঝতে পারবেন। হয়তোবা ধরেন এটা রফিকুল আমিন স্বাক্ষর করে দিতেন, অথবা ধরেন সেক্রেটারি আমাদের যিনি আছেন উনি স্বাক্ষর করে দিতেন, হোয়াটএভার। তো তাদেরকে নির্বাহী প্রকৌশলী গুণে তাদের না না, তুলনায়, বর্তমান কমিটি বা পরিচালনা পর্ষদ কমিটি ব্যতীত, হ্যাঁ, বিশেষ করে যাদের যাদের নামে মামলা মোকদ্দমা আছে, তাদের কোনো চিঠি আমি যতটুকু জানি রে ভাই, আমি যতটুকু জানি তাদের তো, আমার তো মনে হয় না যে এই ধরনের চিঠি ইস্যু করতে পারবে কিনা, আমি তাও জানি না। বাট আমাদের জি বর্তমান যুগে হওয়াতে এটা হয়েছে, না হলে এমন এটা টাফ হয়ে যেত। কারণ কোনো জি, শাস্তি আমাকে একটু, প্রাপ্য ব্যক্তি কি এই ধরনের অথরিটি রাখতে পারে বলে আমার মনে হয় না, আমি জানি না ঠিক। বাট আমি আমার আবার ক্ষুদ্র একটু জ্ঞানে বলি, যেটা মনে হয় যে সম্ভব না। আমি আবার একটু বলি, আমাকে ১ মিনিট আমি একটু বলি, তাহলে আপনার উত্তর দিতে সুবিধা হবে। আমি আমার অনুভূতিটা শেয়ার করছি, দেন আপনি আপনার অনুভূতিটা শেয়ার করতে পারেন। মানে এই যে ঘটনাটা ঘটলো, সড়ক ও জনপথ বিভাগের যিনি নির্বাহী প্রকৌশলী, উনাকে আমাদের কোর্ট অ্যাপয়েন্টেড চেয়ারম্যানের পক্ষ থেকে চিঠি দেওয়ার পর এটা কিন্তু সেই নির্বাহী প্রকৌশলী গুরুত্ব সহকারে আমলে নিয়েছেন। কারণ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত বোর্ড, আদালত স্বীকৃত বোর্ডের চেয়ারম্যান বলে কথা। কিন্তু আজকে যদি এই বোর্ডটা না হতো,
বা আজকে যদি এই পরিচালনা পর্ষদের সেটআপ না থাকতো, তাহলে হয়তোবা এইটা আমাদের প্রতিষ্ঠানের কারো না কারো স্বাক্ষরে দেওয়া হতো। এটা কে স্বাক্ষর করে দিত? হয়তোবা ধরেন রফিকুল আমিন স্বাক্ষরিত হলো, অথবা ধরেন আপনার আমাদের সেক্রেটারি যিনি ছিলেন বা আছেন ওনার স্বাক্ষরিত হলো। তো তাদেরকে তো এই সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তাদেরকে এত গুনে না। কিন্তু যখনই রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড কর্তৃক স্বাক্ষরিত, চেয়ারম্যান স্বাক্ষরিত একটা চিঠি গেছে আদালতের নির্দেশনা, এই কপিটা অ্যাটাচড করে যখন অ্যাপ্লিকেশনটা দেওয়া হয়েছে, আদালতের রায়ের কপিটা দেখার পর কিন্তু নির্বাহী প্রকৌশলী কিন্তু নড়েচড়ে বসেছেন এবং জিনিসটাকে গুরুত্ব সহকারে নিয়েছেন। তার মানে বাংলাদেশের আমাদের যে সম্পদগুলো, এই সম্পদগুলো এখন রক্ষার জন্য রফিকুল আমিন কি এখন বেশি দরকারি, নাকি বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান যিনি জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া উনি দরকারি? নিঃসন্দেহে ওনাকেই বেশি দরকার। তাহলে এই যে বিষয়গুলো, এটা রফিকুল আমিনের বেকুব দালালদেরকে কে বোঝাবে বলেন? তো এই যে দেখেন আজকে যে আলোচনাটা আপনার সাথে করলাম, এই পয়েন্ট অফ ভিউতে আপনি যদি একটু বক্তব্য রাখেন যে এখন বর্তমান পরিচালনা পর্ষদের যিনি চেয়ারম্যান, ওনার স্বাক্ষরে হওয়ার কারণে যতটুকু গুরুত্ব পেয়েছে নির্বাহী প্রকৌশলীর কাছে চিঠিটা, অন্য কেউ হলে কি এতটা গুরুত্ব পেত? জনাব মানিক ভাই, আপনি তো অনেক দীর্ঘ প্রশ্ন করে ফেলাইছেন। আমি যতটুকু বুঝি, হ্যাঁ যতটুকু বুঝি, যে এইটা তাদেরকে ছাড়া কারো পক্ষে এটা সম্ভব ছিল না। যদি সম্ভব থাকতোই তাহলে কিন্তু এতদিনে তারা এই কাজটা করতে পারতো, তারা করতে পারে নাই। এবং বর্তমান আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে বর্তমান পরিচালক পর্ষদে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব নড়ে চড়ে বসছে, এবং সে আমার যতদূর মনে হচ্ছে আপনার কথাবার্তা শুনে যে সে এবার খুব ভালোভাবে ডেস্টিনির বইটা হাতে নিয়েছে শক্ত করে, এবং সে আনুষাঙ্গিক আমার যেটা মনে হচ্ছে যে ডেস্টিনি 2000 লিমিটেড সম্পর্কিত যত অ্যাসেট হোক, যত কিছু হোক, হ্যাঁ সে এই জিনিসটাকে ভালো মতো বোঝার জন্য সবকিছু সে নিজে আয়ত্তে নিতে চাচ্ছে। আমার মনে হয় সে নিয়ে ফেলতেছে, এটা তারই একটা বাস্তব প্রমাণ। এবং এবং আল্লাহ তাআলা তার প্রতি আমাদের দোয়া ভালোবাসা রইল, যাতে তার এই একাগ্রতা, তার এই ইচ্ছাটা যাতে আমাদের আসবে বলে আমি মনে করি। আমার খুব ভালো লাগলো কথাটা শুনে। এমন এছাড়া যে অন্য কোনো পার্সন যদি সম্ভব হতো ভাই এতদিনে হইতো, এতদিনেও হইতো রে ভাই। এইসব কথা বলতে গেলে দুঃখের কথা বাইরে হয়ে যায় তো। রাইট। এসব কথা বলতে গেলে দুঃখের কথা বাইরে আছে, সম্ভব হলে আরো আগেই হইতো। এই কোশিয়ার খেলা নিয়ে এই যে কি বলুন রে ভাই, দুঃখ লাগে। তাহলে দেখেন অ্যাকচুয়ালি আমাদের যে সম্পদগুলো, এই সম্পদগুলো রক্ষার বৃহত্তর স্বার্থেই বোর্ডের হাতকে আমাদের শক্তিশালী করা দরকার। তাই তো মনে হচ্ছে। এমন এটাই হবে, যে যত কথা বলুক, মানুষ আমরা কথা বলতেই, মানে কথা বলার নামে আমরা বলতেই থাকবো। আমার মনে হয় কি জানেন, এই যে আপনার এই কথাটা শুনে আমার মনে হচ্ছে ভাই আমি সবসময় না করণীয় নিয়ে চিন্তা করি। হ্যাঁ আমি শুনলাম বললাম, কিন্তু আমি করণীয় কোনো পদক্ষেপ নিলাম না। আমি না কেন জানি এই জিনিসটা ওইভাবে মাইনে নিতে পারি না। হ্যাঁ কারণ আমি আপনার কাছ থেকে যা শুনলাম, যা দেখলাম, আমি তো এখন মনে করি যে সম্পত্তি বলে বিভিন্ন জায়গায় কি আছে না আছে, এগুলো কিন্তু আমাদের সংগঠনের নেতৃবৃন্দরা ভালো জানে। তাদেরকে তো খুঁজে বের করতে কষ্ট হবে তারা, কিন্তু আমাদের যারা আছে তারা যদি সহযোগিতা করে ভাই, আমি এখন আপনার মাধ্যমে আমাদের যে সংগঠনের নেতৃবৃন্দ আছে ভাই, আপনারা সবাই একলগে হয়ে যান, একলগে হয়ে এদেরকে ভাই এদের কাছে আগায় আসেন। আপনাদেরকে মনে রাখবে, আপনাদেরকে ভালোবাসবে। যে ভুলটা এতদিন হয়েছে আপনারাও জানেন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, অনুরোধ সংগঠনের নেতৃবৃন্দ মিলে, যে আপনারা চলে আসেন। দেখেন যে এছাড়া আমাদের আর কোনো উপায় নাই। যে যত কথা বলুক, এই যে আপনার কোশ্চেনের টাকা পয়সা নিছি, একবারও চিন্তা, ভিতর থেকে রফিকুল আমিনের নির্দেশে নেওয়া হয়েছে, কিন্তু বাইরে তো সিরাজ মনির ছিল শেয়ার হোল্ডার, আমি তো জানতাম না, আমি পরে জানছি। তাহলে দেখেন যে এজেন্টটা সিগনেচার করছে কেন, সে তো বাইরে ছিল, সেও তো একজন রফিকুল আমিনের ভালো ডানাত, কেন কোন একটা অপশন নিয়ে তার স্বাক্ষরের ঘরটা রাখলো না? যেহেতু উনি শেয়ার হোল্ডার, স্বাক্ষর তো ওনারই দেওয়ার কথা ছিল। হ্যাঁ যে কোনো একটা অপশন বের করে তো নেওয়া, স্বাক্ষর নেওয়ার কথা ছিল। এই যে তলা যারা একজন যারা সংগঠনের নেতৃবৃন্দ আছেন, হ্যাঁ ভাই
কি লাভটা ভাই? এখন এখন সময় আছে ভাই, একত্রিত হয়ে যান। আর একত্রিত না সুন্দর হলে, পয়েন্ট বলছেন আপনি। হ্যাঁ একত্রিত না একটা হলে ভাই সুন্দর লস পয়েন্ট আছে। বলছেন। মানে আমি আমি মানের আমি রিসিটে শেয়ার, মানে মানের হ্যাঁ, রিসিটে যিনি শেয়ার হোল্ডার সিরাজুল মনির, ওনার স্বাক্ষর হইলে ভালো হইতো। সুন্দর কথা একটা বলছেন। অপশন রাখা উচিত ছিল, কেন রাখলো না? আমাদের সংগঠনের নেতৃবৃন্দ এই জিনিসটা মাথায় আসে নাই। আমার কাছে আজব লাগতেছে, মানে যত মিটিং মিছিল হচ্ছে না বুঝছেন, তত আমার কাছে বিভিন্ন প্রশ্নগুলো উদ্গ্রীব হয়। এই যে আমি এখন আপনাকে যে প্রশ্নটা করলাম না, এটা কিন্তু এইমাত্র আমার ভিতরে আসলো। এই যে আপনি যে সম্পত্তির যে বিবরণী দিয়ে দলিল নাম্বার দিয়ে যে উপস্থাপনটা করছেন, যে এতদিন এগুলো কই রাখছিল রে ভাই? আমি এখন সম্পদ সংগঠনের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব, আপনারা বিভেদ ভুলে গিয়ে সব একত্রিত হয়ে আপনার লিডাররা আপনারা আমাদের বর্তমান পরিচয় পথের পাশে এসে দাঁড়ান। যদি না দাঁড়ান, কাজে তারা হাত দিচ্ছে, কাজে তারা সাকসেস হবে। যদি আপনারা এসে পাশে দাঁড়ান, সে কাজ করতে 6 মাস সময় লাগবে। আর আপনারা যদি না এসে দাঁড়ান, সে কাজ করতে 1 বছর সময় লাগবে। কিন্তু কাজটা হবেই হবে। এখানে একটু কে দেরি কি, হয়তো হবে। হবেই হবেই ভাই হবেই। এখন এখন একটা জিনিস কি ভাই, বাস্তবতা বলি, ধরেন আমি আপনার প্রয়োজনে কাজে লাগলাম না, কিন্তু আপনি কাজে লাগতে পারতেন। আমি আপনার প্রয়োজনে কাজে লাগতাম, কিন্তু লাগলাম না, কিন্তু লাগতে পারতাম। এখন যে এই যে সংগঠনের লিডাররা যদি প্রয়োজন কাজে লাগে এবং পরবর্তী যদি পাশে এসে দাঁড়ায়, তাহলে বেশি শক্তিশালী হবে না? এখন কাজ উদ্ধারের পর তারা যদি এসে দাঁড়ায় যে আমরা অমুক আমরা তমুক, তাহলে বেশি লাভ হবে। হ্যাঁ, এখনই সবার আসবে। হ্যাঁ তাহলে বর্তমানে মনে করি যদি না আসে, কাজ যদি হয়ে যায়, বর্তমান পরিচালকরা তাদের লিডারদের কিন্তু চিনে নাকি? হয়তো কোনো কাজ নিয়ে গেলে, কোনো উদ্যোগ নিয়ে গেলে, কোনো দাবি নিয়ে গেলে তারা তো না করবে না, না করবে না, কিন্তু হ্যাঁটা কি মন থেকে করবে? আমি আপনার হলে কি করতাম, ব্যক্তিগত চরিত্র দিক দিয়ে চিন্তা করে দেখেন দেখি। আমার প্রয়োজন আপনি কাজে না লাগান, তাহলে আপনার প্রয়োজন আমার কাছে আসবেন, আমি না করতে না পারি, করুন না, কিন্তু হ্যাঁ কি বলুন। ভাই দুঃখ লাগে। আমি ভাই সংগঠনের নেতৃবৃন্দ বলে ভাই, কে সভাপতি কে থেকে সব বিভাগ ভুলে যান। ইউনিয়নের ফোরাম করা হয়েছিল, আমি ছিলাম, ভুলে যান, সব এক জায়গায় হয়ে যান। দুইটা সভাপতি চারটা সভাপতি আপনি একই পোস্ট করে করে বলেন, সভাপতি সহ সভাপতি লাগাই দেন, সেক্রেটারি সহ সেক্রেটারি লাগাই দেন, বাট আপনারা এক লোক হয়ে আসেন, চলে আসেন। এখনই সময়, এখনই সময়। আপনারা ভালো নৌকা পাইছেন, বইটা নাবিক পাওয়া গেছে, এখন এসে আপনার পাশে দাঁড়ান, আপনারাই লাভবান হবেন, আপনারা লাভবান হবেন, আমাদের বিরোধীরা লাভবান হবে, যারা আপনাদের বিশ্বাস করে তাদেরকে লাভবান হবে ভাই। আল্লাহর রাস্তা ভাই ইগো ভুলে যান ভাই, সবাইকে রিকোয়েস্ট করতেছে ভাই, ইগো ভুলে যান। ইগোতে কিচ্ছু হবে না, রেজাল্ট পাইলে সবাই পাবে, না পাইলে কেউ পাবে না, এটা মনে রাখেন। কারণ প্রয়োজনের সময়, বিপদের সময় 1 টাকা, আর বিপদ পার হয়ে গেলে 100 টাকার কোনো মূল্য থাকে না। এখন তাদের সময়, তাদের পাশে এসে দাঁড়ান, 1 বছর কাজ 6 মাসে নিয়ে আসেন, সহযোগিতা করেন, কোথায় কি আছে না আছে আপনারা কম বেশি জানেন, প্রশ্ন করেন নিজেদেরকে। এই যে 50তম শেয়ারের মালিকানা বেচছে, সিরাজুল মনির কোনো স্বাক্ষর ছিল? কেউ প্রশ্ন করছে? কেন করে নাই ভাই? খালি আছে খালি চামচামি করার নামে, হাই হ্যালো করতে, স্যার হ্যান ত্যান ধুনপুন। ভাই মূল জায়গাটা আসিস না কেন তোরা? মূল জায়গাতে এসে পড়েন আপনারা সবাই, একত্রিত হন, আসেন। কতগুলি লোকদের ভাগ্য আপনাদের উপর ডিপেন্ডেড, আপনাদের আলহামদুলিল্লাহ বলতেছে, আপনাদের সম্মান রাখতেছে, আপনারা বাস্তবতা ফিরে আসেন, একত্রিত হন, আগে আসেন, কাজ দ্রুত শেষ করেন। তলবি সবার পর হেরাতে সময় বেশি লাগছে, আমি তো জানি, আমি তো সাক্ষী রে ভাই, আমরা কি যাওয়া আসা করছি না? ধ্যান ধারণা, আমিও তো ভাই আমার মন মেজাজ খারাপ থাকলে ভাই, আর কেউ ভালো কথা বলে আমার ভালো লাগবো না। এত কি ভাই, এবার আসেন, আমরা মানব ভুলে যাই, একত্রিত হই। আমাদের উদ্দেশ্য তো একটাই নাকি, নাকি আর কোনো উদ্দেশ্য আছে? যদি একই উদ্দেশ্যে আমরা সবাই থাকি, তবে কেন আমরা একসাথে এই সবকিছু ভুলে গিয়া এইসব মানে একটা সংগঠন পরিণত হয়ে যায়, একটা ছায়া তলে আসি কেন? 4-5টা ছাতা দরকার, 4-5টা ছাতা গেটে ঢুকতেও তো ভাই ধাক্কা লাগবো, 4-5টা ছাতা একসাথে একটা গেটে ঢুকতে তো ধাক্কা লাগবো, একসাথে নিচে আসেন, সমস্যা কোথায়? এখানে জনাব মনির, আমি আপনাকে একটা সম্পূরক তথ্য দেই। দেখেন, এই যে ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম বলেন, গো ডায়মন্ড বলেন, বিল ডেস্টিনি বলেন, এই যে সংগঠনগুলো, এই সংগঠনগুলো তৈরি হয়েছিল ডেস্টিনি 2000 লিমিটেডকে বাঁচার জন্য। তো রাইট, ডেস্টিনি তো উদ্দেশ্য তো এটা ছিল। ডেস্টিনি তো ডেস্টিনি 2000 লিমিটেডকে বাঁচানো হয়ে গেছে। এখন ডেস্টিনি 2000 লিমিটেডের সাইনবোর্ডে সবাই কাজ করলেই তো হয়। হ্যাঁ, চলে আসেন।
করছেন, হ্যাঁ সংগঠন করছিলেন, টাকা পয়সা এক একজন নামে হয়তো কৃতিত্ব, হ্যাঁ এত টাকা জমা দিচ্ছে, একবারও বুঝছেন আপনার কোন গর্তে পাড়া দিছে? সিরাজুল মনিরের কোনো স্বাক্ষর আছে? আপনারা তো, আমি তো জানতাম না সে একজন শেয়ার হোল্ডার, যে কিন্তু আপনারা তো জানতেন। আপনার এত বড় পিএইচডি ডায়মন্ড আছে, আপনারা জানতেন না উনি শেয়ার হোল্ডার? কেন আপনার ভিতরে প্রশ্ন জাগলো না যে কৈশারগুলিতে তার স্বাক্ষরটা অপশন কেন রাখা হলো না? সুন্দর পয়েন্ট ধরছেন, সুন্দর কথা বলছেন। ভাই আমার কাছে মনে হয় কি জানেন, যে বর্তমান সব হরিলুট কোম্পানিতে পরিণত হয়ে গেছিল। হরিলুট, যে যার মতো, যে যার আঙ্গিকে নিজেই মাতবর, নিজেই সর্দার, নিজেই সবকিছু। দুঃখ লাগে ভাই, এটা নিজের পায়ে কুড়াল মারে। 20 সাল পর্যন্ত এই ভাই আল্লাহ হরিলুটি তাআলা হয়েছে। দুইটা জিনিস কখনো ক্ষমা করবে না ভাই। এক হলো মানুষের হক মেরে খাওয়া, আর এক হলো শিরক করা। আপনি যা পাপ করেন আল্লাহ তাআলা ইচ্ছা করে মাফ করে দিব রে ভাই, কিন্তু এই দুইটা পাপ জীবনে মাফ করবো না। এক হলো কারো হক মেরে খাওয়া, আর হলো শিরক করা, যদি মুসলমান হয়ে থাকেন রে ভাই। যতই আমরা সাইনবোর্ড দিয়ে ঢাকার চেষ্টা করি না কেন, নিজেরা প্রশ্ন করেন। আজকে আমি একটা কারণ দেখছিলাম, ওই যে পরা চোল খায়, যে কে কতটুকু ভালো। চাল খাইলে সে ভালো, চাল না খেলে সে ভালো না। মজা লাগছে কিছুক্ষণ আগে একটা ইয়া দেখলাম, আচ্ছা, আচ্ছা। বর্তমান পরিস্থিতি নিয়ে ভালো লাগছে। ভাই আমরা ভাই সাবধান হয়ে যাবে, আর ভাল লাগে না ভাই। আসেন একত্রিত হই, আমরা আমাদের দাবি তো উদ্দেশ্য তো একটাই, সহযোগিতা করি। কে আর এত ইগো, কে কি, সবাই আমরা এক। চলে আসেন, আল্লাহ ভরসা, সহযোগিতা করেন ইনশাল্লাহ। 10-এর লাঠি 1-এর বোঝা, চলে আসেন। ইনশাআল্লাহ আমরাও সেটাই চাই। আমরাও চাই, হ্যাঁ, মানে এখন আর আমাদের একাধিক ব্যানারের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমাদের এখন উদ্দেশ্য তো একটা রে ভাই, উদ্দেশ্য তো একটা। একটাই, 2000 তাহলে আবার লিমিটেড কি, ওই একটা ব্যানার। দলাদলি করার কি আছে? রাস্তা ভিন্ন, বৈশা ওই 4টা রাস্তায় একই নোট আপনি নিয়ে এসে পর। তোরা যখন দিবে একটা, যে নির্বাচন ইস্তাহার দেয় না, যদি 4টা ধরন 4টা রাস্তায় উল্লেখ কর, কিন্তু একটা আন্ডারে একসাথে বিচার। জি। তো এখানে আমি আপনাকে আরেকটা সম্পূরক তথ্য দেই। আমি গত বোর্ড মিটিং এর এই কার্যক্রমের ভিতরে একটা তথ্য আমরা পেলাম যে কুমিল্লার বরিচঙে আমাদের যে জায়গাটা, এটা সড়ক ও জনপথ বিভাগের কাছে চলে যাচ্ছিল প্রায়। তো আমাদের চেয়ারম্যান মহোদয়ের স্বাক্ষরের কারণে, আমাদের চেয়ারম্যান মহোদয়ের স্বাক্ষরিত কপি যাওয়ার কারণে আশা করি এটা হেল্ড আপ হয়েছে। তার মানে সম্পদটা রক্ষা হলো। তারপরে আমরা আরেকটা বসে আছি কেন আমি বুঝি না বরণ ভাই। এত বড় খবর পাওয়ার পর কেন আমরা বসে আছি, কেন আমরা আগে আসতেছি না, পাশে দাঁড়াইতেছি না, আরো কোনো কিছু গ্যাপ ট্যাপ থাকলে। কারণ অনেকে তো এটা বুঝে, যারা এসে লেগেছিল, অনেক সিনিয়র ডিটিভিতে আছে তো, তারা যে কেন আসতেছে না রে ভাই বুঝতেছি না। আরেকটা তথ্য আপনাকে দেই। দেখেন আসলে ওনাদের ভূমিকাগুলো কিন্তু আসলেই খুব ইফেক্টিভ। আমি যদি ভুল করে না থাকি, হয়তোবা আমাদের যে কক্সবাজারে যে হোটেলটা, এই হোটেলটাকে কিভাবে আয়ের একটা পথে নিয়ে আসা যায়, সেই ব্যাপারেও কিন্তু বর্তমান পরিচালনা পর্ষদ কাজ করছেন। এবং তাই হয়তোবা নাকি? খুব সহজ, জি, এবং হয়তোবা এই ব্যাপারে খুব সহসাই আমরা আরো কিছু জানতে পারবো যে হোটেলটাকে আয়ের একটা মাধ্যম হিসেবে খুব অচিরেই হয়তোবা আমরা দেখতে পাবো। একেবারে সেই ভাইয়ের ব্যাপারেও কিন্তু বাচ্চা ভাই, আন্তরিক বর্তমান, ধন্যবাদ থাকলো তার প্রতি আমার আমার পক্ষ থেকে ভাই। এবং আরেকটা তথ্য দিই, ওনারা কিন্তু অরিজিনাল টাইগার। আরেকটা তথ্য দিই আপনাকে, ওনারা কিন্তু ভিজিটও করে আসছেন, তাই নাকি? আমি যেটা জানতে পেরেছি মাশাআল্লাহ যতদূর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো লাগলো ভাই। আমার মনে হয় এতদিন লাইভ করে আজকে আপনি আমাকে যে খবরগুলো দিচ্ছেন ভাই, ধন্যবাদ ভাই। এই আজকে আমার কাছে আত্মতৃপ্তি ভাই পাইতাছি। এই যে আমাদের বর্তমান বোর্ডে রাজাগুলো শুই না, আত্মতৃপ্তি পাচ্ছি। যাক, তবে আমি, আমরা যে ডেটটি 2000 লিমিটেডের জন্য যে একটা ছিলাম, দুঃখটা ভুলে গেলাম, ভাল লাগতেছে। তবে আমি আপনি খুশি হলেও অনেকে কিন্তু খুশি না এটাতে। কারা আমি বলি ভাই আপনাকে। এটা থাকবে, কে খুশি হইলো কে খুশি হইলো না, এটা যারা অখুশি তারাও কিচ্ছু করতে পারবো না। আমরা খালি কুয়ে যাবো, হ্যাঁ নিজেরাও বুঝে। না, এখানে রাগ আমি নেই আপনাকে একটা এগুলো। তথ্য দিই। আমি আপনাকে একটা তথ্য দিই। কক্সবাজারে আমাদের যে হোটেলটা, এটা তো কাঠামোটা তৈরি হয়ে গেছে, শুধু ফিনিশিংটা বাকি। তো মাশাআল্লাহ। এই ভবনের নিচে কিন্তু বেশ কিছু দোকান আছে, যে দোকানগুলোর ভাড়া একটা মহল কিন্তু তুলছেন বলে আমরা যতদূর জানি। তো তাই নাকি? আমাদের এই বোর্ডের এই পদক্ষেপের কারণে তাদের তো এখন ওই ধান্দাবাজি বন্ধ হতে পারে। এই কারণেই কিন্তু তারা মন খারাপ। আর বিপরীতে বর্তমান পরিচালনা এতদিন খাইছেন পর্ষদের আর কত, এতদিন তো খাইছো, এবার তোর আস্তে করে দেখতেছো যে সব হইতাছে। দেখা ওই ভাই, ওই বললাম না, মানে আমরা একটা গার্জিয়ান অভিভাবক পাইছি, সেইটা করে সব ঠিকঠাক করে ফেলাবো, কোথায় কি করা লাগে না করা লাগে। এতটুকু জোর করতে পারছে, এগুলি কিছু বিষয় না ভাই,
এগুলো নাথিং সাবজেক্ট, মানে এত বড় এই বিষয়গুলো তাদের কাছে ওই একটা ফুয়ের মতো, একটা ফু দিব, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এত বড় সমস্যার সমাধান করে ফেলতেছে, আর ছোটখাটো সমস্যা কি থাকবে নাকি? তাহলে দেখেন অনেকেই কিন্তু বলে যে এই বোর্ড আসলে কি করতেছে, দেখেন আরো কত কিছু করতেছে। যারা অন্ধ তারা বলবে। এবং একটা মহল, বিশেষ করে রফিকুল আমিনের যে দালালগুলো, এরা উদ্দেশ্যমূলকভাবে এই বোর্ডের ব্যাপারে একটা ব্লেম দেয় কি, যে এতদিন হয়ে গেছে কিছুই করতে পারে না। তো 20 সাল পর্যন্ত তোমরা কি করছো? একটা কোম্পানি চালু করতে পারলা না, ডিটুকে অ্যাসোসিয়েট চালাইতে পারলা না। 10 বছরে তোমরা যেটা পারো নাই, তারা তো 2 বছরে অনেক কিছু করছে। তোমরা কি করছো 10 ভাই বছরে? এই প্রশ্ন। ভাই, এই কথাটা আপনাদের এখন কইতাছেন ভাই, এই কথা আমি বহুত আগে কইছি। এই কথাটা আমি বহুত আগে কইছি যে বাজেট মন্তব্য লেখে না, এতদিন কেল্লে গেছে তলাবি সব কম, তো মন্তব্য লেখে না। প্রথমত আমি উত্তর দিছি, পরে উত্তরটা বন্ধ করে দিছি। আরে বেটা, তখন কোম্পানির বিরুদ্ধে মামলা নাই, তোরা কোটি কোটি টাকা কোষিয়ার পাইছস। হ্যাঁ, এখন অ্যাড করুম যে সিরাজুল শেয়ার হোল্ডার থেকেও ওই 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 কাগজ তোরা স্বাক্ষর নিতে পারস নাই, তোরা এত বুদ্ধিমান। রাইট। হ্যাঁ, আর 10 বছরে একটা ডিটু অ্যাসোসিয়েট থেকে অ্যাসোসিয়েট করতে চাইছিলি, যেখানে একটা সংগঠন 10টা সংগঠন হয়েছে, সেখানে একটা ডিটু অ্যাসোসিয়েট যে ডাইরেক্টর আছে, এগুলি কোনো এক থাকবো? এগুলো এক থাকতে পারবো না তো। এত সহজ না। তাহলে তৈরি জিনিস খাইতে পারতেছে না, কয় যে এতগুলি কোম্পানি, ভাই একটা কোম্পানি যে রক্ষা করতে পারে না, সে ভাই 100 এতগুলি কোম্পানি কেমনি রক্ষা করবো রে ভাই? আমি শুরুতে না এগুলি ওই যখন ফেসবুকে লেখালেখি হইতো, আমি উত্তর দিতাম। হ্যাঁ, আমি বলতাম যে ভাই এইসব বোকামি ভালো কথাবার্তা কোয়েন না, লাভ নাই। কোথায় আমরা চিল্লাচিল্লি করবো? ওই আইন আদালত সিস্টেম যেটা হইব সেটাই হইব, আমার আপনার চিল্লাচিল্লি কিচ্ছু হইব না, হইলে এতদিন হইতো। তাহলে কোথায় ওই যে দেখেন, আপনারা 12 বছর একটা দেশের মামলা নাই, টাকা পয়সা দিয়ে কিছু করতে পারেন নাই, আর হ্যাঁ শুক্র 2 দিন ধরে আইছে, টাকা পয়সা নাই খেয়া এরা উল্টায় ফেলবো নাকি? খালি ডিস্টার্ব করেন কাজে। যাকে এটি ওনাদের করবো, এই যে ওইটা ওই যে মিষ্টি দেখলে মৌমাছি ভন ভন করে, ওই আবার ঝাড়া ঝোড়া দিয়ে ফালাই দিব না, আবার নিজের মতো কাজ করে আগে যাবো না। এইটাই এনাফ, এটাই হবে, এটাই চলবে, থাকবেই তবে জীবন চলার পথে। একটু কাটা 2-1টা থাকি না, তাহলে মজা আছে। সেইটাই তো। তবে আপনি যেটা বলেছেন এটার সাথে আমি পুরোপুরি একমত। আসলে বর্তমান বিভিন্ন যে সংগঠনগুলো, যারা এতদিন কাজ করেছেন, নিঃসন্দেহে গত 10 বছরে অনেক প্রতিষ্ঠানের, মানে অনেকগুলো সংগঠনের পক্ষ থেকে প্রতিষ্ঠানকে অনেক সাপোর্ট দেওয়া হয়েছে। তো এখন প্রতিষ্ঠানকে সাপোর্ট দেওয়ার জন্য আরো উপযুক্ত সময় আমি মনে করি। অথচ এই সময়গুলোতে সংগঠনগুলোর কিন্তু কোনো ভূমিকা নাই। গত 10 বছর আপনারা এই প্রতিষ্ঠানের জন্য অনেক কষ্ট করেছেন। তো এইবার এই বোর্ডের জন্য আরো কিছু কষ্ট করেন না, তাইলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। মানে আমি হ্যাঁ, আমি সংগঠনগুলোর বুঝি কথা না বলছি আমরা আর কি। কেন এখানে বসে আছি, আমি জানি না, আমি আজকে আমি চিন্তা করতেছি, আমি জানি না। আমি আমার এই ফেসবুক, আমি চাই আমার সব সংগঠনের যারা লিডার বৃন্দরা আছে তারা দেখেন। হ্যাঁ, আমি 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 আমার পরিষেবাকে বলবো তারা একটু শেয়ার টেয়ার করে দেওয়ার জন্য। ভাই, আমার কথাবার্তা যদি কোনো ইয়া থাকে, বা আপনার সাথে যোগাযোগ করুক যে ঠিক আছে মনির ভাইয়ের এই প্রশ্নটা আমি প্রতিবাদ করতে চাই, ভাই মনির ভাইয়ের এই বুঝটা আমার ঠিক না, আপনার সাথে যোগাযোগ করে তার সাথে ব্যাপারে কথা বলান। সেটাই। এখন লজিকে চলে 2020 আসেন। সাল হ্যাঁ, 2020 সাল এখন পর্যন্ত লজিকে চলে আসেন। 12 সালের পর থেকে দেখেন কি একটা সময় এতগুলো সংগঠন হয়েছে, লাভটা কি হয়েছে? এখন একটা ফরম্যাটে আসছে আপনার। আমরা কিন্তু সবাই বলতেছি আমরা কোম্পানির স্বার্থ চাই, কোম্পানির স্বার্থ চাই, ব্যক্তি আমার কাছে কিছু না। যারা সংগঠনের নেতৃবৃন্দ আছে তারা কিন্তু বলতেছে, কিন্তু ওই বলা পর্যন্ত দেখতেছি শেষ। কিন্তু কেউ সামনে এসে মুভ করতেছে না যে ঠিক আছে কোম্পানি আমার জন্য জরুরি, আমি দেখাই দিই যে আমি আমার কোম্পানির জন্য কতটা জরুরি। খালি মুখে মুখে বললে কাজ হবে ভাই? বাস্তবে আইতে হবো তো, দেখতে হবো, দেখাইতে হবো তো যে এই তো আমরা আইসি ভাই, বলেন আমাদের কি কাজ করা লাগবে। এত ইগুনে বসে থাকা লাভ নেই রে ভাই। তার 6 মাসের এরা করবে, এরা করবে। আমি সবাইকে রিকোয়েস্ট সেটাই। করব, বাদ দেন, এখনো সময় আছে, চলে আসেন। হাল ধরছে এই যে কুমিল্লার জমি, এই যে হোটেল, আরো বের হবে, চলে আসেন। আপনাদের কাছে দলিলপত্র কেস এগুলি তো আছে, তাহলে বাইর বৈশাখী করতে কষ্ট হবে, আপনার তাহলে কষ্ট হবে না, এই তো পার্থক্য। বাইর তো ঠিকই হইব। বৈশাখী টিভি, বৈশাখী হ্যাঁ, টেলিভিশন, ওইটাও তো ওনারা মনিটরিং হ্যাঁ, এর দায়িত্বে যাচ্ছে। বৈশাখী। তাহলে বাইর তো হইব রে ভাই। তোরা থাকলে বাইর করতে সময় কম লাগবো, তোরা না থাকলে বাইর করতে সময় বেশি লাগবো। সো ভাই আপনারা চলে আসেন, এখনই সময়, সময় কম লাগান। বহুত বছর গেছে, আর কত রে ভাই, আর কত? হ্যাঁ, রফিক আমার ভালো লোক, জামিন হোক আসুক, আমার সবকিছু হোক, ভাই কাজে আসেন, কাজে মনোযোগ দেন, করণীয় নির্ধারণ করেন, হাওয়ার সাথে তাল মিলান, নাহলে পিছনে পড়ে যাবেন গা। মানে তার আমি উদ্দেশ্য আরেকটা, হাসিল হবে, আপনারা আসতে তাড়াতাড়ি হবে, আপনারা দেরি হবে। একটু দয়া করে চলে আসেন, আর দলাদলি করেন না, ইগো নিয়ে বসে থাকেন না।
জনাব মনির, আমি আজকে আপনাকে একটা মজার তথ্য দিই। যে কোনো একটা বিষয় নিয়ে আমাদের একজন 12 সাল থেকে লেগে থাকা একজন ব্যক্তি আরকি। উনি আমাকে বলছিলেন যে এই নতুন বোর্ড দিয়ে কিছু হবে না, যতদিন পর্যন্ত রফিকুল আমিন বের না হয়। তো আমি ওনাকে এখনের বললাম, কথা কয়, পরে এখনের কথা কয়। আমি ওনাকে বললাম যে দেখেন, আপনার আবেগের প্রতি আমার পূর্ণ সম্মান আছে। কিন্তু দেখেন, রফিকুল আমিন আপনার কাছে এমন একটা পর্যায়ে আপনি নিয়ে গেছেন যে এই নতুন বোর্ড যদি সব ঠিক করেও ফেলে তারপরেও আপনি চাইবেন না ঠিক হোক। আচ্ছা পরে ইয়া দেখলাম যে উনি উনি কি করে? আচ্ছা আচ্ছা ওনার পেশাগতটা কি? আমি নাম জানতে চাচ্ছি, ওনার পেশাটা কি? পেশা নাম বললে তো আসলে গীবত হয়ে যাবে। নামটা না বলি, না উনি না, নাম বলা পেশাগতভাবে দরকার নাই, আমি নাম শুনতেও চাই না। পেশাগতভাবে উনি সম্পূর্ণ এখনো বেকার। বেকার, আচ্ছা ওকে, ঠিক। তার পড়াশোনা কতটুকু? বিলো তার পড়াশোনা এসএসসি কম। কতটুকু? হ্যাঁ, পড়াশোনা কম। মানে পড়াশোনা কম কম। বলতে কি মেট্রিক পাস করছে? না না, বিলো এসএসসি। মেট্রিক, এসএসসি, হ্যাঁ, এসএসসিরও কম। এসএসসি বিলো এসএসসি আর কি। মানে তার ধরে আন্ডার মেট্রিক, হ্যাঁ, ধরেন এই ধরেন তো। ওইটাই। এখন নিজেদের লোক বলতেও তো লজ্জা লাগে, বলবো কিভাবে। না না না, নাম বলার দরকার নাই। তবে আপনারা যাকে এই ধরনের লোকজনই একটু কম বেশি আছে, আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করবো ভাই, আহ, আপনারা, আমি নাম জানতে চাই না, এদের অনেক লোক আছে। আমি বুরহান ভাইয়ের কাছ থেকে যেটা শুনলাম, যে বর্তমানে আপনার কি কাজের সাথে জড়িত বা আপনি সেগুলো যোগ্যতা, দেখেন প্রত্যেকটা মানুষের একটা মেন্টালিটি, একটা স্যাটিসফ্যাকশন দরকার আছে। এরা, আপনারা এখনো বুঝেন নাই, আপনাদের লিডারদের মতো আপনারা প্রশ্ন করেন, দরকার পড়লে আমার সাথে প্রশ্ন করেন, উত্তর পাবেন। আপনারা এই ধরনের বোকা আমার কথা লেখেন না। কারণ ব্যাপারটা হচ্ছে কি ভাই, মানে সত্যি কথা কইলে তো ভাই হাজির সাহেব মুখ খারাপ হয়ে যাবো কা। এই ধরনের কিছু লোক কিন্তু ভাই থাকে, এই যে যারা রাজনীতি করি বা আমরা যারা করি, আমাদের কিন্তু কিছু লোক থাকে, অটোমেটিকলি আসে। হ্যাঁ, ওইটা আসে ওই ধরনের লেভেলের লোক। আপনি নিজেকে ওই ধরনের লেভেলে পরিচয় দিতে যাইয়েন না। আপনার ইনভেস্টমেন্ট আছে ডেস্টিনিতে, তার মানে আপনি একজন বিনিয়োগকারী। আপনার এই ধরনের প্রশ্ন উত্তেজিত করে নিজেকে বোকা বানাবেন না। আপনি যখন বিনিয়োগকারী, আপনি তো ইনভেস্টর, সেদিক থেকে আপনি নিজেকে ছোট করেন না রে ভাই। বুঝে কথা বলেন। যদি বুঝতে না পারেন আলিসে আসেন, প্রশ্ন করেন, উত্তর নিয়ে যান। নিজে বিবেককে খাটান, নিজে বুদ্ধিকে খাটান। কারণ আপনি বিনিয়োগ করে আপনি যদি আপনি নিজের স্বার্থ রক্ষা করতে না পারেন, আমি কেউ এসে আপনার স্বার্থ রক্ষা করবে না। সবাই আপনাকে হেল্পার হিসেবে রাখবে। মিস্ত্রি আর হইতে পারবেন না, মিস্ত্রি হওয়ার চেষ্টা করেন, আপনারা পারবেন। বাস্তবতা আসেন, পারবেন আপনারা। এই ধরনের মন্তব্য করেন না, নিজেকে নিজে আর ছোট করেন না বিনিয়োগকারী হিসেবে। তো মানে ওই যে যেটা আপনাকে বলছিলাম আর কি, যে ওনার মানসিকতাটা দেখে আমার এতটা অবাক লাগলো যে বর্তমান পরিচালনা পর্ষদ যদি সব ঠিক করেও ফেলে তারপরেও উনি এদেরকে পছন্দ করবে না। মানে তার কথা হইলো রফিকুল আমিনই বেরোইতে হবে। আমি আরেকটা জিনিস আপনার সাথে সম্পর্কে একটা তথ্য দিতে চাই। আসলে এই মানসিকতা শুধু আমি তাদের ভিতরেই দেখেছি যাদের অক্ষর জ্ঞান কম। ডোন্ট মাইন্ড। আসলে আমি এভাবে বলতে বাধ্য হলাম কথাটা। না না, আমি এভাবে বলবো না, আমি এভাবে বলবো না, আমি এভাবে বলবো না। এই কারণে আমাদের মধ্যে কিছু শিক্ষিত লোক আছে, আছে না? শিক্ষিত চোর আর মূর্খ চোরের মধ্যে পার্থক্য আছে না? মূর্খ চোররা জেলখানা ঢুকে, আবার শিক্ষিত চোররা কি করে? এখানে আমি তাদেরকে দোষ দিব না ভাই। এখানে তো দোষ হলো যারা আমাদের লিডার আছে না, তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য এদেরকে ব্যবহার করে। দোষটা তাদেরকে দিয়েন রাইট, না, রাইট। দোষটা তাদেরকে দিয়েন না। কারণ আমি তো খুব কাছ থেকে এদেরকে দেখছি তো ভাই, এদের কোনো দোষ নেই ভাই। আমি খুব কাছ থেকে এদেরকে দেখছি, এদের কোনো দোষ নাই। এদের একটাই দোষ, যে দোষটা আমারও আছে আপনারও আছে। আমরা বড়লোক হইতে চাই খুব অল্প সময়ের ভিতরে, আমাদের অর্থনৈতিক চাহিদা, আমাদের লোভ লালসা, এভরিথিং আমাদের একটু বেশি বেশি। এটা আমারও আছে, আপনারও আছে, তারও আছে, থাকবে না কেন রে ভাই? ওইটারই কাজে লাগাইছে কিছু লোক, আর কিচ্ছু না। আমি নিজে ভুক্তভোগী রে ভাই, আমি তো দেরিতে বুঝছি। মজার ঘটনা জি, জি। জানেন, যখন আমি এটা বোঝা শুরু করছি, আমার সাথে শাহিন ভাই ছিল, আদিস ভাই ছিল। তারা আমাকে বলবে কি করবো, আমি হ্যাঁ ভাই আপনি দেখেন টুডে মরো। আমার সাথে যারা ছিল তারাই দেরিতে বুঝছে, আমি দেরিতে বুঝছি। সেখানে রাইট। তো এরা একটু দেরিতে হলেও বুঝবে, তবে বুঝবে। এই বর্তমান পরিচালক পর্ষদ যে কাজগুলো করতেছে না, এগুলো চালু হয়ে যাক, করে যাক, অটোমেটিকলি আবেগ কেটে যাবে, ভালোবাসা কেটে যাবে। থাকে রে ভাই, অনেকে থাকে, অনেকে না পাইরা থাকে, অনেকে পাইরা থাকে, থাকুক। ওদের জন্য তো আমাদের ডেস্টিনি কার্যকলাপ তো প্রস্তুত হচ্ছে না। ফল পাইলে তারাও পাবে। বর্তমান পরিবার কাজ করে যে ফলটা দিবে, এই ফলটা তারাও পাবে, তখন তারা ভুলে যাবে। সবাই সবাই পাবে। মানে সবাই তখন চাঁদ তারা উঠলে ভুলে এটা যাবে।
চাঁদ উঠলে হ্যাঁ, এটার আলো তখন তারা সবাই ভুলে পাবে। যাবে, তখন তারা সবকিছু ভুলে যাবে। আমরা বাঙালি তো সবকিছু ভুলে যাবো। তবে এটাই স্বাভাবিক, এটা ভালো তো একদিক থেকে। তবে আমি অবাক হলাম আর কি, মানে ওনার কথাবার্তায় ওনাকে একটু সাইকো মনে হলো। যে দেখেন, আমি বললাম যে দেখেন, কুমিল্লার বুড়িচংয়ের যে জায়গাটা, এই জায়গাটা আমাদের চেয়ারম্যানের পদক্ষেপ না নিলে এটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল না। কক্সবাজারে যে হোটেলটার একটা ব্যবস্থার জন্য ওনারা উদ্যোগ নিচ্ছেন, এগুলোকে একটা ভালো পর্যায়ে না। তো ওনার কথাবার্তা এটা মনে হলো যে না, এরা কিছুই না করে বসে থাকুক, যা করার রফিকুল আমিন এসে করুক। তো তাহলে তো এই কারণে করতে এতদিন আর কত পিছাবি তোরা? তখন জীবন থেকে তো 10 বছর গেছে, আরো 20 বছর পার করবি, তারপর তো বুড়া হয়ে যাবি, তারপরে কি করবি? এমনি এমনি করে হাত দিয়ে আর পোলা মানে গালি খাবি পাবলিকে? এই এই কারণেই আমি অবাক হলাম। তো পরে আর ওনার সাথে আমি তর্ক না করে আমি এক কাপ চা খেয়ে ওই যে ইফতারের পরে আমি না, বিদায় নিয়ে চলে ব্যাপারটা তো আসলাম। করলি না কেন এতদিনে? তো রফিকুল আমি যখন কোশিয়ার জেলখানাতে কোশিয়ার নিয়ে টাকা নিতে পারছে, তো তখন যে কাজগুলি করালে নাকি লিগা করতে কাজগুলি রফিকুল আমি যদি করাইতে করলি নাকি লিখে, তোরা করলি নাকি লিখে, তোদেরকে দিয়ে করাই নাকি লিখে, এটা প্রশ্ন কর। বর্তমান পর্যায়ে যে কাজটা করতেছে এখানে রফিকুল আমি এতদিন কেন করে নাই? তোদেরকে দিয়েই করাইতো, কেন করাই নাই? সে করতে পারতো না, সে করে নাই। সহজ হিসাব যেটা বুঝি, আর বর্তমান পর্যায়ে করতে পারতেছে, করছে। এই প্রশ্নগুলি করবেন, ডাইরেক্ট একদম শিকড়ে যাবেন গা, শিকড়ে সব সমস্যার সমাধান আছে। ওই যে পরিচিত মুখ তো, সম্পর্ক ভালো, এখন তর্ক করি কেমনে, এই কারণে না একটু না, এটা তো তর্ক না, এটা তো তর্ক না, এটা তাকে লজিকে বুঝাই দেওয়া। এটা তর্ক না ভাই, এটা তর্ক না, এটা তাকে লজিক, তাকে বিচারক বানাই দেন না। এবার তো তুমি বিচারক হয়ে যাও, এবার আপনি প্রশ্ন করেন তাকে, এবার তুমি উত্তর দাও। মানে এই জিনিসটাই ওনাকে আমি বোঝাইতে পারলাম না যে আসলে এই বোর্ড থাকাতে আমাদের সম্পদগুলো রক্ষণাবেক্ষণের জন্য আমরা আরো বেশি বেটার অবস্থায়, সেফ জোন অবস্থায়, সেফে আছি। এই এই জিনিসটাই যে আপনি যে 2-3টা কথা বললেন, এইটি তো তার বাস্তব প্রমাণ রে ভাই। এই জিনিসটাও যদি বর্তমান নিষ্ঠুমের এই অন্ধ সমর্থকরা না বুঝে, বুঝবে? বুঝেন, আজ বুঝে না, বুঝবি কাল, গোয়া থাপড়ে মারবি গাইল। বুঝবে, বুঝবে আর কি। তবে আপনার পূর্বের একটা কথাটা আমি আরেকবার একটু আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। আসলে এই ব্যাপারটার সাথে আমিও একমত। আমাদের 12 থেকে 20 পর্যন্ত আসলেই কিন্তু নিবেদিত হয়ে অনেকেই কাজ করেছেন, কিন্তু যারা এখন এখানে নাই। তো এতদিন যারা নিবেদিত হয়ে কাজ করেছেন, আমিও আপনার মতোই একই সুরে বলতে চাই যে সবাই আসলে এখন আসেন, এগিয়ে আসেন এবং এই বর্তমান পরিচালনা পর্ষদকে সহযোগিতা করে সম্মিলিতভাবে সমস্যাগুলোকে সমাধান করেন। এক্ষেত্রে আপনার যে সংগঠনগুলোর সাথে আপনি ছিলেন, আমিও তো অনেক সংগঠনের সাথে ছিলাম। তো সম্মিলিতভাবে সব সংগঠনের উদ্যোগ নিলে কাজটাকে গতিশীল করা যাবে, এটা সত্য। তবে কেউ উদ্যোগ না নিলে এই বোর্ডের কাজ যে বন্ধ থাকবে তা কিন্তু না, কাজটা তারা কিন্তু ঠিকই উঠিয়ে নেবে। এবং কিন্তু বললাম 6 মাস লাগবে, নাহলে 1 বছর লাগবে, এই তো কাজ তো হবে। রাইট, কাজ হবে, কিন্তু এই কারণে সবার আসলে বোর্ডের কাছে এগিয়ে আসা উচিত আগে এই আসা ব্যাপারে। উচিত, যাতে 6 মাসের কাজটা 6 দিনে হয়ে যায়। তারা তো রেডি হয়ে আছে, সাব কমিটি গঠন করে ফেলছে। জি জি। এখনই তো সময়, এক হয়ে যাক, সহযোগিতার লাইনে চলে আয়। খালি মুখে মুখে কোম্পানি আর মালিক না বললা, প্রমাণ, কাজে কর্মে প্রমাণ করে দেওয়া হোক যে আমরা সংগঠন কোম্পানির সাথে পাশে আছি। খালি মুখে মুখে বললে হবে না, বাস্তবে দেখানো দরকার। বাস্তবে দেখতেছি না তো। ওয়েল, আমি এখন আরেকটা তথ্য আপনাকে দেই, যেটা আহ, আমাদের বিনিয়োগকারীদেরও মনে করি জানা দরকার, এবং জানলে ওনারা আনন্দিত হবেন। আমাদের এই কক্সবাজারে যে হোটেলটা, এটা নিয়ে তো একটা আলোচনা চলছে, পাশাপাশি আরেকটা ট্যুরিজম কোম্পানি, তারা আমাদের এই কক্সবাজারের হোটেলটা একটা টাইম জোনের ভিত্তিতে লিজ নিতে চাচ্ছে। সেই মাই ক্ষেত্রে গড। সম্ভবত আগামী সপ্তাহে এই ব্যাপারে একটা মিটিং হতে যাচ্ছে সেই ট্যুরিজম কোম্পানির সাথে, আমি যতদূর জানি। এই জিনিসটা ঘটে গেলে কিন্তু এই জিনিসটা ঘটে গেলে কিন্তু আপনার হোটেলটার কার্যক্রম ডেকোরেশন করে চালু করার পুরো দায়িত্ব তখন ওই ট্যুরিজম কোম্পানি নিয়ে নেবে, বিনিময়ে এই প্রতিষ্ঠান ডেস্টিনি একটা প্রফিট পাবে। এই ঘটনাটা যদি মাশাআল্লাহ ঘটে যায় তাহলে কিন্তু ভালো কিছুই হবে। এই ব্যাপারে আপনার একটু হ্যাঁ অনুভূতি আশা করছি মনের ভিতরে। ভাই, সোজা কথা, মানে আপনি, মানে আপনার কথাবার্তা শুনে মনে হইতেছে জানেন, সবকিছু আমাদের, মানে আমাদের ওই ফার্স্টে বলছিলেন সবকিছু আমাদের হাতের কাছে আছে, জাস্ট এটাকে ঠিক মতো ইউটিলাইজ করা। এতদিন ইউটিলাইজ করতে পারে নাই, করে নাই, এন্ড ওইটা বইলা লাভ নাই। এটি যতবার বলবে রাগ হবে, দুঃখ লাগবে, বোকামি তো সবাই করছে, আর ঠেকায় রাখা যাবে না ভাই। ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে।
এবং এসেই ছাড়বে। আর আর বসে থাকার সময় নাই। আমি নিজেও ছিলাম একটা দায়িত্বে সংগঠনের। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আর বসে থাকার সময় নাই। এতদিন প্রচুর সময় নষ্ট করছি, হ্যাঁ, মিটিং মিছিল করছি, উদ্দেশ্য সবারই এক ছিল, হয়তো ধরন ভিন্ন, চিন্তা ভাবনা ভিন্ন। এখন এগুলো ভুলে যাই আমরা যে কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য কোম্পানি বাঁচানোর জন্য যে সংগ্রহগুলো করা হয়েছিল, এখন সে ফরম্যাট চলে আসছে। সবাই আমরা বলি ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান বড়, যাতে বলার জায়গা না থাকে, বাস্তবে যাতে দেখি যে হ্যাঁ, প্রতিষ্ঠানের সাথে ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান বড়। প্রতিষ্ঠানের পাশে এসে দাঁড়ালেই সবাই বুঝবেন হ্যাঁ, ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান বড়। আর যদি আমরা মুখে মুখে বলি, আর যদি সামনাসামনি না হই, তাহলে কি আর কি ভাই, এটা দুই নৌকা পা রাখার মতো অবস্থা হইলো। আমার এই গ্রুপটা কিন্তু দেখেন যে অটোমেটিকলি কিন্তু একজনই করে রাখছে, খুব ট্যাক্টফুলি। এরপর যদি আমরা না বুঝি, খালি একটা প্রশ্নের উত্তর যে সিরাজুল মনিরকে, আমি তো শেয়ার হোল্ডার ছিল, তাহলে এতগুলো মানির সিটে তার স্বাক্ষর নাই কেন? এই প্রশ্নটা করেন তো, রাখা উচিত ছিল না? উচিত ছিল। একটা তো নিশ্চয়তা দরকার আছে তো, একজন ভিতরে আছে, তার না অত নাই, ভালো কথা, তার কথা সবাই আমরা কাজ করতেছি, গুড। সে তো বাইরে ছিল, সে তো শেয়ার হোল্ডার, তার তো সিগনেচার অথরাইজ পাওয়ার তো আরো বেশি ছিল। একজন পিএইচডি হিসেবে, এজেন্ট হিসেবে যে সিগনেচারটা করছে তারা, সেই সিগনেচার যদি সিরাজুল মনির হইতো, তাহলে কাগজটা আরো পোক্ততা বেশি বাড়তো না? এই জিনিসটাকে আমরা কেউ বুঝি না, বুঝলাম না, নাকি বুঝতে চাইনি বা মাথায় আসে নাই? প্রশ্ন করে নিজেদেরকে, এখনো সময় আছে, সজাগ হন। আর বলার কিছু নাই ভাই, যা বলেন এক কথা বারবার বললে না, নিজের কাছে বিরক্ত লাগে, বুঝছেন? অথচ দেখেন, এই যে আমি এবার একটু আমাদের মাল্টিপারপাসের যেই কমিটিটা হলো, সেই কমিটির একটু সমালোচনা করব। সেটা হলো, দেখেন, বর্তমানে 2000 লিমিটেডের বোর্ড এসে কক্সবাজারের হোটেলটাকে কেন্দ্র করে যে উদ্যোগগুলো নিচ্ছেন, সেই উদ্যোগগুলো আজ থেকে 2 বছর আগে মাল্টিপারপাসের কমিটি হওয়া এই কমিটি কোনো উদ্যোগ নিলেন না কেন? এই কমিটির লোকেরা কোনো উদ্যোগ নিলেন না কেন? এবং আমি যতদূর জানতে পেরেছি, এই মাল্টিপারপাসের কোনো কার্যক্রম যেন সামনের দিকে না এগোয়, কোনো হিসাব অডিট এগুলো কোনো কিছু যেন না হয়, মানে সব যেভাবে আছে এভাবেই থাকবে। রফিকুল আমিন বের হওয়ার পরে তারপরে বাকি কাজে হাত দেওয়া হবে, এই কথা বলার পর, বুঝছেন, আমাদের এই বোর্ডের অনেক ব্যক্তি কিন্তু কৃত্রিম ভাবে এই প্রতিষ্ঠান বা মাল্টিপারপাসের কার্যক্রমগুলোকে গতিশীল হোক, এটা এটাকে গতিশীল হতে দেন নাই। মানে কৌশলে কৃত্রিম সংকট তৈরি করে নিষ্ক্রিয় করে রেখেছেন রফিকুল আমিনের পরামর্শে। এটা কিন্তু আমাদের মাল্টিপারপাসের বর্তমান বোর্ডেরও কয়েকজন কিন্তু আছে। আমি সঙ্গত কারণেই নাম বলছি না, এটা আপনিও হয়তো বা কম বেশি ভালো জানেন, কিন্তু বিনিয়োগকারীদেরকে এই বিষয়গুলো আমাদের জানানো দরকার। এই নোংরামি দ্রুত বন্ধ হওয়া দরকার। 2000 লিমিটেডের নোংরামি যেরকম বন্ধ হয়েছে, মাল্টিপারপাসের নোংরামিও কিন্তু এখন বন্ধ হওয়া দরকার। এই ব্যাপারে জনাব মনিরুল ইসলাম, আপনিও তো একজন বিনিয়োগকারী, আপনার একটি বক্তব্য আশা করছি। বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আমাকে বলেন তো, এই ডেস্টিনি মাল্টিপারপাস লিমিটেড এই যে কোম্পানিটা, এটা কি ডেস্টিনি 2000 লিমিটেডের অন্তর্গত না? এটা ডেস্টিনি 2000 লিমিটেডের পাশাপাশি আরেকটা প্রতিষ্ঠান, মানে ডেস্টিনি গ্রুপের। না না, মানে আমার কথা হলো এই ডেস্টিনি 2000 লিমিটেডের কোনো পার্সেন্টেজ বা কোনো শেয়ার হোল্ডার বা কিছু, এই যে মাল্টিপারপাস থেকে ডেস্টিনি 2000 লিমিটেডের আন্ডার কোম্পানি, মানে সিস্টার কোম্পানি টাইপের কিছু একটা, না আলাদা যে দৈনিক ডেস্টিনি পত্রিকার মতো আলাদা কিছু একটা? না, আলাদা কিছু না, এটা ডেস্টিনি গ্রুপেরই একটা অর্গানাইজেশন। যদি এটা ডেস্টিনি গ্রুপে অ্যাসেট হয়ে থাকে, তাহলে আমাদের বর্তমান যে চেয়ারম্যান আছে না, উনি ওইখানেও হাত দিবে, নিশ্চিত থাকেন। এবং মাল্টিপারপাসের যত অ্যাসেট কিনা হয়েছে, সবগুলো অ্যাসেটেই কিন্তু 2000 লিমিটেডের কম বেশি শেয়ার আছে। তার মানে ওই জায়গাগুলোতেও কিন্তু ওনারা হাত দিবে আমার ধারণা। আপনি এটা বুঝতেছেন যে আপনার কুমিল্লা রোড মাপে চলে গেছে, শেরাটন রোডে চলে গেছে, চিটাগাং চলে গেছে, মানে আমাদের ঢাকার বাইরে যে ভেজালগুলো ছিল ওইটাতে হাত দিয়ে দিচ্ছে, আর এটা তো আমাদের ঢাকার মধ্যে রে ভাই। জি জি জি, এটা দিয়ে টান দিবে। এবং দেখেন সোজা কথা, আমাদের ডেস্টিনি 2000 এর সাথে সম্পর্কিত এভরি প্রতিষ্ঠান, সেটা অঙ্গ হোক, পার্সেন্টেজ যেভাবে হোক না কেন, সে প্রতিটা জায়গায় হাত দিবে। এটাই এই লক্ষ্য নিয়েই সে আসছে, এবং সরকার, আমাদের মহামান্য আদালত তাকে সে অথরিটি দিয়ে দিছে।
আসবে, জি, ওইটাও চলে আসবে। এবং দেখেন আরেকটা বিষয় যদি আপনাকে বলি, আমাদের ছন্দ আনন্দ সিনেমা হলটা এটারও কিন্তু এখন কোনো মা বাপ নাই। তো মাল্টিপারপাসের কমিটি এখন কি করতেছে তাইলে? ভাই এগুলো তো আমি কইতে পারুম না, যেহেতু এগুলো ডিটেলস আমি জানি না। বাট আমি যেটা মনে করি, যা করছে করছে, যা করতেছে করতেছে। হ্যাঁ, এখন বর্তমান পরিচালক পর্ষদ চলে আসছে, তারাই তাদের স্বার্থ কিভাবে রক্ষা করতে এটা তারাই ভালো বুঝবে। হ্যাঁ, আর বর্তমান চেয়ারম্যান যখন ধরছে ভাই, 3 বছর 4 বছর এসে আমরা এতটুকু খবর পাইতেছি, আর একটা বছর যাইতে দেন না। আরো কত তথ্য পাওয়া যাবে, রাইট? আরো কত যে আরো তথ্য পাওয়া যাইব, অতটুকু রেজাল্ট পাওয়া গেছে। আপনি কি মনে করেন যখন ওই এই কাজগুলো গুছায় আনার পর, যেহেতু এটা ঢাকার মধ্যেই আছে, সে কি হাত দিবে না? আমি যতটুকু জানি এটা কয়েকটা ব্যাংকের টাকা বলে এখানে আছে, আমি যতটুকু শুনছি জানছি। এবং সেটা তো ডেস্টিনি ট্যুরিজম লিমিটেড অ্যাসেট হয়ে থাকে এবং অঙ্গ প্রতিষ্ঠান হয়ে থাকে। যদি সামান্য একটু সম্পর্ক থাকে, আপনি কি মনে করেন আমাদের মহামান্য আদালত কর্তৃক যে নিয়োগকৃত যে পরিচালক পর্ষদে, সেটা তারা ছাড় দিবে? সেটা তারা হাত দিবে। এতদিন যা করছস করছস, ভালো হয়ে যা। ওই যে বৈশাখী হিসাব দেওয়া শুরু হয়েছে না, হ্যাঁ, তারপরে বিভিন্ন অ্যাসেটের হিসাব নেওয়া শুরু হয়েছে না, এই মাল্টিপারপাস হিসাব নেওয়া শুরু করবো না, বাঘের বাচ্চা হয়েছে এবার। রাইট। এর আগে দুজন এবং চলে গেছে সামহাও। এবং কি মনে আনন্দ করেন ছন্দ, আপনি? রাইট, আনন্দ ছন্দ সিনেমা হল যেটা, এটার মালিকানা ওইটাও যেটা। সমস্যা সমাধান হয়ে যাবে, যতদিন করতেছে করুক, ওইটাও সমস্যা সমাধান হয়ে যাবে। না তো মনে হয় আমি আপনার ফেসবুকে লাফালাফি করলাম, নাচানাচি করলাম, কিন্তু আমরা কি এটা বন্ধ বা কোনো কিছু পদক্ষেপ নিতে পারো, বা আমাদের না, আলোচনায় কোনো সমস্যা সমাধান হবে? সো খালি মানুষ জানুক, মিরাক্কেল আমি যেমন আজকে জানলাম যে যেভাবে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব, সে আস্তে আস্তে সবকিছুতে নিজেকে নিয়ে আসার চেষ্টা করতেছে এবং নিয়ে নিচ্ছে, গ্রিপে নিয়ে নিচ্ছে। এবং দেখবেন যে টুমোরো দেখবেন মিটিং এ দেখবেন যে মাল্টিপারপাসটা সে টাচ দিয়ে দিবে, অত মাল্টিপারপাস কাজটা আরো সুবিধা হবে তো, কারণ ওখানে সব তো রেডি অবস্থায় আছে। এখন যে বিভিন্ন কাছ থেকে লোকজন নিয়ে, কে চাকরি করতো কে করতো না, সব জায়গা থেকে অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার লোক নিচে কাজ করছে না, সাব কমিটি করে লোক রাইট। আনতেছে না। আর আমাদের মাল্টিপারপাস কমিটি তো তৈরি আছে, সব হাতের কাছে আছে। এবং তাহলে ফর ইউর আমাদের তো কাইন্ড হিসাব নিতে আরো সুবিধা হবে, এবং উনি সব খুব সহজে এটা হস্তক্ষেপ করে ফেলবে। যে সে জানতে চাইবে ফর যে ইউর হোয়াটস দেখো, আমাকে দেখাও, ফর ইউর তখন সব কাইন্ড জিতে যাবে। ইনফরমেশন, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমাদের বর্তমান 2000 লিমিটেডের পরিচালনা পর্ষদেরই মানে কতিপয় সদস্য ওই মাল্টিপারপাসেরও কিন্তু বোর্ডের সদস্য, কমিটির। তার মানে কি, ইজিলি তো এখানে হস্তক্ষেপ চাইলে করা যায়। ভাই করতে দেন, এরা ডিস্টার্ব, শুনেন, এদের কারণেই কিন্তু এতদিন এই জিনিসগুলো হয় নাই। এটা বুঝেন না কেন রে ভাই? এদের কারণেই কিন্তু এই দেশটি নিয়ে 12,000 কিন্তু এদেরকে দিয়েই কিন্তু এতদিন ধরে এই কাজগুলো করে আসতেছে। এটা বুঝেন না, এটা তো সহজ হিসাব। এখন এগুলি নিয়ে হাউ কাউ চিলাচিলি মিলেমিলে করে কোনো লাভ নেই তো। এটা হয়ে আসতেছে না 2012 সাল পর থেকে, তাহলে এটা তো এখনো হবে, হইতেই থাকবে। এটা বন্ধ হবে কবে, সেটা হলো প্রশ্নের বিষয়। যেহেতু এখন বর্তমান কমিটি আসছে, তারা এটাকে বন্ধ করে দেবে, তারা এটা হস্তক্ষেপ করবে। এই আগে আমরা কম বেশি না চিলাচিলি করছি, কোনো লাভ হয়েছে? আইন তার নিজস্ব গতিতে চলে আসছে না, কাজগুলো হয়ে আসতেছে না। আপনি বুঝতেছেন কাকে চিঠি দিচ্ছে, কাকে চিঠি দিচ্ছে? একটা হোটেলে কি বলেন আপনার ওই চিরাঙে, কুমিল্লায়, এগুলি একটা কমিটির মাধ্যমে এগুলো আস্তে আস্তে উদ্ধার হচ্ছে না। কমিটি তৈরি করা আছে, খালি ফাইলটা সামনে পেশ করে দেখি কি অবস্থা। আমাদের আরো করণীয় নির্ধারণ করতে তার সুবিধা হবে। তো এই হলো মূলত আমাদের বর্তমান পরিচালনা পর্ষদের বিভিন্ন পদক্ষেপ। গত 1-1.5 মাসের কিছু ইতিহাস আমি আপনার সাথে শেয়ার করলাম আর কি। আর আগামী সপ্তাহেও সম্ভবত ওনারা আরেকবার বোর্ড তাই মিটিং নাকি? বসতে যাচ্ছে। মানে আস্তে আস্তে হয়তো বা এখন এটা সাপ্তাহিক মিটিং এ চলে আমাকে যাচ্ছে। আগে বোর্ড মিটিং বসবে না, সাব কমিটি নিয়ে মিটিং বসবে, কারণ আমি যখন বের হয়ে আসি আলিস সেন্টার থেকে, আমি এই ধরনের আবার শুনলাম আর কি, আচ্ছা, আচ্ছা। যে বোর্ড আমি মিটিং অবশ্য হবে না, যে সাব কমিটি তৈরি করা হয়েছে মামুল আলম বিভিন্ন ব্যক্তিদের বা বিভিন্ন যারা আছে, তাদেরকে নিয়ে কাজ করার জন্য যে জিনিসগুলো করণীয়, যে পেপার সাবমিট গুলো, পেপার মুভমেন্ট, রেজুলেশন, এইটা নিয়ে মনে বসার কথা। আমি আমার আমার জানি না, আমার তাই মনে হইলো আর কি, ওই বের হওয়ার সময় আমার তাই মনে হয়েছে, যখন আমি আলিস সেন্টার থেকে বের হয়েছি না। হয়তোবা এরকমই হবে। আমিও এটাই শুনেছি যে আগামী শনিবারেও ওনারা বসবেন। তো না, বোর্ড বসবেন মিটিং বসবেন, এবং কিন্তু তার এখন আমার মিটিং সাব হলো, কমিটি নিয়ে বসবেন কিনা, আমি আমি মনে হয় সাব কমিটি বসবে, কিন্তু মূল বোর্ড মিটিং বসবে কিনা আমি আই নো দ্যাট,
আমি শিওর জানি মানে না। মানে বোর্ড মিটিং এ বসুক আর সাব কমিটি মিটিং বসুক, বাট কাজ হবে আগামী শনিবারেও সবাই আবার একটা মিটিং অবশ্যই বসবে, একটা মিটিং এটা অবশ্যই হবে। এটা একটা ইতিবাচক বিষয়। পাশাপাশি আরেকটা বিষয়, আমি আজকের যে আলোচনা শেষ করবো যে পয়েন্টটা দিয়ে, আমাদের বিনিয়োগকারী বা ডিস্ট্রিবিউটরদের পক্ষ থেকে আমাদের মনে হয় একটা ইফতার মাহফিলের আয়োজন করাটা জরুরি। এই ক্ষেত্রে আমি আমাদের আলী সেন্টারের দায়িত্বশীল যে সংগঠনগুলো আছে তাদের দায়িত্বশীল ব্যক্তিদের উদ্দেশ্যে আমি আহ্বান করব যে আমরা বিনিয়োগকারী হিসেবে একটা ইফতার মাহফিলের আয়োজন করলে হয়তোবা জিনিসটা আমাদের জন্য ভালো হবে। এবং একটা ইফতার মাহফিল করলে আমাদের বিনিয়োগকারীদেরও একটা মিলন মেলা হলো, সবাই আমরা একটু একসাথে হলাম, এটা মনে হয় একটা ভালো উদ্যোগ হতে পারে। হ্যাঁ, তো এই ব্যাপারে আপনার একটি বক্তব্য আশা করছি। না ভাই, আমি আমি ব্যাপারটা হয়েছে কি, আমি এই ব্যাপারগুলো বুঝি তো। আমাদের আমাদের আমি 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 হয়তো কাল পরশু থেকে, বুঝছেন ভাই, এই বিভিন্ন সংগঠন বলেন, সামাজিক বলেন, পলিটিক্যাল বলেন, হ্যাঁ, মহল্লাবাসী বলেন, বিভিন্ন অফিস টফিস যা আছে, কালকে থেকে ভাই আমার প্রতিটা দিন ইফতার পার্টি আছে, বুঝছেন। এটা প্রতিটা প্রতিষ্ঠান করে, সেই হিসেবে আমাদের ডেস্টিনি ট্রুথ লিমিটেড অনেক বড় একটা প্রতিষ্ঠান, তারাও করবে ইনশাল্লাহ। তারা তো প্রতি বছরই করে আসতেছে, এমন না যে তারা কোনো বছর গ্যাপ দিছে, জি। তাই না? তারা এটা করবে, তারাও করবে। একটা ডেস্টিনি ট্যুরিজম লিমিটেড যদি প্রতি বছর যেভাবে যে অবস্থায় ছিল কাজ কাম, সেখান থেকে তারা ইফতার পার্টি করতে পারছে, তারা একটা ভালো একটা পজিশন চলে আসতে করবে, অবশ্যই চিন্তা তাদের মধ্যে আছে বলে আমি বিশ্বাস করি, করবে। আমিও বিশ্বাস করি এরকম একটা ইফতার মাহফিল আলী সেন্টারে করবে, মিলন মেলা হোক, এটা আমিও আশা করছি আর কি। হবে হবে ইনশাল্লাহ, তারা এটা করবে, প্রতি বছর করে আসছে, এবারও করবে। ইনশাল্লাহ। যাক, এবার ইফতার বাড়িতে আমরা সব যারা যারা লিডার বৃন্দ তারা সব একত্রিত হই কিনা, একটা হায়ালো হবে। হ্যাঁ, সেটাই সেটাই। চিন্তা করতে রাজি, বুঝছেন, একটা হায়ালো হবে, একটা উসিলায়। এবং আমি মনে করি সবার এক হওয়ার সময় চলে আসছে। না, সবাই এই একটা ইফতার পার্টির মাধ্যমে এই জিনিসটা কিন্তু করা যায়, বুঝছেন, মিলন মেলার মতো। সবাই এক হয়ে যাওয়া উচিত। সেটা না, আপনার সবাই ওই একা যে গোলাগুলি করলো ওই ভালো লাগবে, আপনার সবাই মনে হবে। আমি তো বিভিন্ন পজিটিভ সংগঠন, চিন্তা করি তো সবসময়, বিভিন্ন আমি নেগেটিভ সংগঠনের দায়িত্ব, লজিক দিকেও চিন্তা করি। জি জি জি, বিভিন্ন সংগঠনের দায়িত্বে 12 সাল থেকে অনেকেই দায়িত্ব পালন করেছেন। 20 সালের পরে আবার আরো কিছু সংগঠন এসে ওনারাও দায়িত্ব পালন করেছেন। তো সবারই কিন্তু অবদান আছে এই প্রতিষ্ঠানের রিকোয়েস্ট একটা ভাই, ওই যে দুইটা গ্রুপ হয়ে যান না, ওই যে জন্মদিনে কেক কাটে, একজন কাটে এই জায়গায়, একজন কাটে ওই জায়গায়, একজন উত্তর দিকে, একজন দক্ষিণ দিকে, ভাই এগুলো আর করেন না রে ভাই। যদি রাইট। ডেস্টিনি ট্যুরিজম লিমিটেডের পক্ষেই কাজটা করেন, তাহলে একই ছায়ার নিচে করেন। আর যদি আলাদা করতে চান তাহলে ব্যক্তির নামে করেন, ওখানে কোম্পানি নামটা দিয়েন না, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এর আগে আমরা ওখানে এরকম কোম্পানি দেখছি তো। নামটা দিয়েন না। যদি আপনারা আলাদা করতে চান, কোন ব্যক্তির নামে দিয়েন, সাইনবোর্ড পিছনে লাগবে রফিকুল আমিন সাহেবের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, গুড, সেটা করেন। কিন্তু দেশের ট্যুরিজম লিমিটেড লিখেন না। লিখতে হইলে ভালো। এই আলিপুরে আসেন, যারা বৈধ এখন সিরিয়াল মনির বৈঠক আছে, আর ওনারই তো বলা উচিত, তোরা আলাদা করবি কে লেখা, আসার সময় আমরা একসাথে বসে একদিন ইফতার পার্টি করি, এটা তাইদের ভূমিকা নেওয়া উচিত। আশা করি এই ন্যূনতম জ্ঞান এখন ওনাদের হবে যে আসলে না, 2000 লিমিট। এক ইফতার পার্টি বইলা, বুঝছেন। এখন দেখা যাক সিরাজ মনির কি ভূমিকা রাখে। সে হচ্ছে শেয়ার হোল্ডার, সে কি চাবে না তার কোম্পানির শেয়ার হোল্ডার ইফতার পার্টি হোক, আর এখানে সব লোক আসুক? সেটাই। হ্যাঁ, তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হোক, দেখা যাক রেজাল্ট কি আসে। আশা করি ভালো রেজাল্ট আসবে, উনি সে ভূমিকা রাখবেন বলে মনে করি। ও আচ্ছা, দেখা হবে আমরা সমস্যা তাহলে ওই দিনকার, দুনিয়ার কাজ থাকলে ওই দিনকে আসবে। মানে সিরাজুম মনির সাহেবকে আমরা দায়িত্ব দিয়ে দিতে চাচ্ছি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সংগঠনের পারপাসে যেটা হয় আর কি, যেন আমি চাই না উনি আর আলাদা কেক কাটুক, যেহেতু উনি এখন নামের পাশে পরিচালক লিখে বর্তমান পরিষদ পর্ষদে, সব জায়গায় যাতে উনি দিতে বজায় রাখে, এটা তার প্রতি আমার মানে কি বলে এটাকে, অনুরোধ বলেন আর রিকোয়েস্ট বলেন, যাই বলেন, আমার এটা হওয়া উচিত। রাইট, সবাই মিলে একটা ইফতার মাহফিল হওয়া উচিত। হ্যাঁ, এবং এবং ওই দেখেন পরিবেশটা একটু তুই যে চিন্তা করেন যে পরিচালক যে লিখিস বর্তমান কমিটি, সেটা মর্যাদা রাখিস। রাইট রাইট। এবং একটু একটা জিনিস চিন্তা করেন যে ধরেন আমরা সবাই ডিস্ট্রিবিউটররা ইফতার মাহফিলে আসছি, পরিচালনা পরিষদের লোকজন আছেন, একটা ভালো লাগা, একটা আনন্দের একটা মুহূর্ত কিন্তু তৈরি হবে, একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। এরকম একটা প্রোগ্রাম আশা করি আমরা পাবো আলিস সেন্টারে ইনশাল্লাহ এই রমজানে। হুম, তবে আমার একটা জিনিস খারাপ লাগলো কি, আমি মনে হয় কিছু ল্যাঙ্গুয়েজ গত দিক দিয়ে যে ওই আসি যে বন্ধু বান্ধবরা মিলে একটু দুষ্টুমি করে না, ফ্রেন্ডরা, আপন লোকেরা,
হ্যাঁ, আমি হ্যাঁ, মনে মাঝে মাঝে এই ধরনের একটা মানে শব্দ বা প্রয়োগ করছি মনে হয়, এই জন্য আমি, কেউ যদি মাইন্ড করে থাকেন আমি তার জন্য দুঃখিত এবং সরি বলতেছি। আমি বন্ধু সমস্যা হিসেবে, নেই। ফ্রি হিসেবে, আপনার একদম মানে আপনার নিজের লোক হিসেবে, নিজের লোকদের তো এইভাবে কথা বলা যায় নাকি? হ্যাঁ, এইভাবে বলেন দেখেই জিনিসটা মানে ন্যাচারাল হয়। এটা যে হুম, আর্টিফিশিয়াল হুম, না, এটা সেদিন যে রাগ না ন্যাচারাল। করে ভাই, আমাকে নিজ দিনে মাফ করে দেখেন, এটা আমার একটা কি বলেন মানে একটা আছে না, খারাপ হোক আর ভালো হোক, একটা অভ্যাস বলা চলে আর কি। সেটা খারাপ হইতে পারে, ভালো হইতে পারে, বুড়া বয়সে বা কি আর করুন ভাই, মাফ করে দিন। আচ্ছা, তো জনাব মনিরুল ইসলাম, আপনাকে আজকের এই প্রোগ্রামে প্রায় দীর্ঘ ১ ঘন্টার মতো সময় দিয়েছেন। কি এজন্য বলেন, আপনার তাই প্রতি নাকি? হচ্ছে কি রে ভাই, অনেক আপনাদের কথা কইতে গেলে এত সময় কেমনে দ্রুত পার হয়ে যায়? অনেকক্ষণ হয়ে গেল। অনেক সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এবং আমরা আজকের প্রোগ্রামের মাধ্যমে আমাদের পরিচালনা পর্ষদের কিছু কার্যক্রম আমরা তুলে ধরলাম। আশা করি আপনারা বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রম সম্পর্কে আরো স্পষ্ট কিছু ধারণা পেয়েছেন, এবং আগামী আগামী কিছুদিনের ভিতরেই বা এই রমজানের ভিতরেই আমাদের একটা ইফতার মাহফিলের মাধ্যমে আরো জাঁকজমকভাবে আমরা সবাই একত্রিত হব। এই আশাবাদ ব্যক্ত করছি সকলের উদ্দেশ্যে। বাকিটা যাদের উদ্যোগ নেওয়ার কথা, আশা করি ইনশাআল্লাহ ওনারা উদ্যোগ নেবেন। তো সর্বশেষ বিবিধের একটি বক্তব্য যদি থাকে, সেই বক্তব্যের মাধ্যমে আজকের প্রোগ্রাম আমরা শেষ করব। জনাব মনিরুল ইসলাম, বিবিধে যদি আপনার কোনো বক্তব্য থাকে। ধন্যবাদ আপনাকে। আর আপনার কারণে অনেক সুন্দর ইনফরমেশন এবং দলিল আকারে সবকিছু জানতে পারলাম এবং বুঝতে পারলাম, ভালো লাগলো। এভাবে কাজ চালিয়ে যান, আল্লাহ ভরসা। আর আমাদের যারা সংগঠনের নেতৃবৃন্দ আছেন, এইভাবে আসি আমরা সবাই, সবকিছু ভুলে গিয়ে আসি। এই যে রমজান মাস, পবিত্র মাস, এই পবিত্র মাসেই আমরা আসেন, আমরা সব একই ছায়াতলে আসি। আল্লাহ ভরসা, আল্লাহ ভালো করবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ। সব দৃষ্টিবিদকে ইনশাআল্লাহ। অশেষ 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 ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা রইল। আর বরাবরের মতো আমার কোনো শব্দগত বা ভাষাগত কারণে যদি কারো মনে কষ্ট লেগে থাকে, আল্লাহর হস্তে নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের লাইভ প্রোগ্রামটি আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।